আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি ক্লাসে। তোমাদের এসএসসি পরীক্ষার সময় কিন্তু আর বেশি নেই, খুবই অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে তোমাদের সবগুলো টপিক আবার রিভিশন দিতে হবে। আজকে আমি আলোচনা করব আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব। এই অধ্যায় থেকে সিকিউগুলো কিভাবে আসে, কোন কোন জায়গা থেকে সিকিউগুলো আসে, আমি আজকে সেই সিকিউগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা বেশ কিছু সৃজনশীল আজকে সমাধান করব। দেখো, আমাদের এই অধ্যায় থেকে প্রতি বছরে যদি তুমি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে তোমার এখান থেকে দুইটা সিকিউ আসবে। প্রতি বছরে দুইটা সিকিউ আসে, যার পূর্ণমান হচ্ছে আমাদের 20 নাম্বার। এবং এই জায়গা থেকে দুইটা থেকে তিনটা এমসিকিউ থাকেই। তাহলে দুইটা থেকে তিনটা এমসিকিউর মান যদি আমি 3 ধরি, 20 আর 3 23 নাম্বার, টোটাল 100 নাম্বারের মধ্যে 23 নাম্বার আমি একটা অধ্যায় থেকে পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা বুঝতে পারছো এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। শুরুতে দেখে নিব আমরা আমাদের সিকিউর জন্য এই পুরো অধ্যায় থেকে কোন জায়গাটা দেখতে হবে, অর্থাৎ কোন জায়গা থেকে সিকিউগুলো সবচেয়ে বেশি এসে থাকে। এই যে নেতৃত্বের প্রকারভেদ বা ধরন, এই জায়গা থেকে আমাদের প্রতি বছরই দেখবা দুইটা সিকিউ এসে থাকে, দুইটা এই জায়গা থেকে আসে। অর্থাৎ নেতৃত্বের প্রকারভেদ নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং আমাদের সিকিউগুলো সলভ করব। শুরুতে দেখো আমাদের রয়েছে ক্ষমতাভিত্তিক নেতৃত্ব। ক্ষমতাভিত্তিক নেতৃত্ব কয় প্রকার? ক্ষমতাভিত্তিক নেতৃত্ব 4 প্রকার। এটা আবার আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা পড়ার সময় এমনভাবে পড়ার চেষ্টা করবা সিকিউ এবং এমসিকিউ দুইটাই যাতে তোমাদের কভার হয়ে যায়। তাহলে শুরুতেই দেখো আমাদের এমসিকিউ প্রশ্ন আসবে, ক্ষমতাভিত্তিক নেতৃত্ব কত প্রকার? এটা হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, আরেকটা হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব, একটা গণতান্ত্রিক নেতৃত্ব এবং মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। এরপর আমাদের রয়েছে আনুষ্ঠানিকতা ভিত্তিক নেতৃত্ব। এটাকে ভাগ করা হয়েছে দুই ভাগে, একটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। এর পরবর্তীতে রয়েছে আমাদের প্রেষণাভিত্তিক নেতৃত্ব। প্রেষণাভিত্তিক নেতৃত্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ইতিবাচক এবং একটা নেতিবাচক। এরপরে রয়েছে আমাদের দৃষ্টিভঙ্গি ভিত্তিক নেতৃত্ব। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কর্মকেন্দ্রিক এবং কর্মীকেন্দ্রিক। এই প্রত্যেকটা নেতৃত্বের প্রকারভেদ আমরা এখন বিস্তারিত পড়ব, তারপর আমরা সৃজনশীলগুলো সলভ করব। তাহলে এখানে আমরা দেখো 4 ভাগে ভাগ পাচ্ছি, একটা হচ্ছে ক্ষমতাভিত্তিক নেতৃত্ব, একটা আনুষ্ঠানিকতা ভিত্তিক নেতৃত্ব, একটা প্রেষণা ভিত্তিক নেতৃত্ব এবং আরেকটি হচ্ছে দৃষ্টিভঙ্গি ভিত্তিক নেতৃত্ব। তোমাকে অনেক সময় গতে প্রশ্ন করবে, ক্ষমতাভিত্তিক নেতৃত্বের ভিত্তিতে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের নেতৃত্বের প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। তাহলে তোমাকে আনসার করতে হবে ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব কয় প্রকার রয়েছে? 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে যে কোনো একটা হবে, এখান থেকে আর আনসারগুলো হবে না। অর্থাৎ পরীক্ষায় যদি আমাদের নির্দিষ্ট করে বলে দেয় এই যে ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব থেকে কোন নেতৃত্ব উদ্দীপকে প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো, তাহলে আমাদের এই জায়গা থেকে আনসারটা করতে হবে। ক্লিয়ার? এখন আমরা বিস্তারিত পড়ব। ক্ষমতা ভিত্তিক নেতৃত্ব থেকে আমাদের প্রথমে শুরু হবে। আমরা খুব শর্টকাট ওয়েতে পড়ার চেষ্টা করব যাতে খুব সহজে আমরা মনে রাখতে পারি। দেখো, শুরুতে রয়েছে আমাদের ক্ষমতাভিত্তিক নেতৃত্ব। ক্ষমতাভিত্তিক নেতৃত্বের মধ্যে রয়েছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। তাহলে স্বৈরতান্ত্রিক নেতৃত্বটা আসলে কি? যে নেতৃত্বে নেতা ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত করে এককভাবে সিদ্ধান্ত নেন তাকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতা যা ভালো মনে করেন তাই করে থাকেন, তিনি কাজের জন্য অন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না। অর্থাৎ স্বৈরতান্ত্রিক নেতৃত্বে যে নেতা রয়েছে বা একটা প্রতিষ্ঠানের যে উচ্চ স্তরের কর্মকর্তা রয়েছে তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। অন্য কোনো প্রতিষ্ঠানের কর্মীর সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। শুধু নেতাই আমাদের কি করবেন? প্রতিষ্ঠানটা পরিচালনা করবেন, তিনি সিদ্ধান্ত নেবেন, তিনি পরিকল্পনা গ্রহণ করবেন এবং তিনি নিয়ন্ত্রণ করবেন। অন্য কোনো কর্মীর এক্ষেত্রে তার থেকে সিদ্ধান্ত দেওয়ার বা অন্য কোনো ক্ষেত্রে মতামত গ্রহণ করবে না। তার ক্ষেত্রে এই যে তিনি কেন্দ্রীভূত করে রাখে ক্ষমতাটা, তিনি কারো কাছে কি করেন না, ক্ষমতা দিয়ে দেন না, নিজের কাছে ক্ষমতাটা ধরে রাখেন এবং তিনি যে নির্দেশনাটা দিবে সকল কর্মীকে সেটা কি করতে হবে? পালন করতে হবে। তাহলে পরীক্ষা আমরা দেখো উদ্দীপকে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব চিনব কিছু কিওয়ার্ড রয়েছে। এই যে নেতা কারো কাছে প্রথমত কি করে না, ক্ষমতাটা কেন্দ্রীভূত নিজের কাছে কেন্দ্রীভূত করে রাখে, ক্ষমতা কাকে দেন না এবং নেতা যেটা বলবে সেটাই হবে। নেতার নির্দেশনা অনুযায়ী সবাইকে কাজ করতে হবে। অনেক সময় দেখা যায় স্বৈরতান্ত্রিক নেতৃত্বে দেখো নেতা কর্মীদের ভয়ভীতি দেখানো এবং শাস্তি দেওয়ার মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করেন। এক্ষেত্রে কর্মীদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন শাস্তি প্রদান করে কাজ আদায় করা হয়। তাহলে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব আমরা চিনব এই যে 2 থেকে 3টা লাইন দেখে। প্রথমত
নেতার কাছে কি থাকবে? কেন্দ্রীভূত থাকবে ক্ষমতা। নেতার সিদ্ধান্ত চূড়ান্ত, নেতার নির্দেশনা সবাইকে মানতে হবে এবং নেতা কর্মীদের ভয়ভীতি দেখিয়ে শাস্তি প্রদান করে কাজটা আদায় করে নেন। এখান থেকে আমরা যে কোনো একটা কিওয়ার্ড যখন দেখব তখন এটা আমরা ধরে নিব এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। ক্লিয়ার? এরপর আসো দেখো আমাদের 2 নাম্বার, পিতৃসুলভ নেতৃত্ব। পিতৃসুলভ নেতৃত্ব কাকে বলে বা পিতৃসুলভ নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো কি কি? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বৈশিষ্ট্যগুলো। তোমরা এই বৈশিষ্ট্যগুলো দেখে কিন্তু উদ্দীপক আলটিমেটলি আনসার করতে পারবে এটা কোন ধরনের নেতৃত্ব। যে নেতৃত্বে নেতা সদস্যদের উপর বেশি কর্তৃত্ব পরায়ণ হলেও পিতার মতো সদয় ও কল্যাণকামী হয়ে থাকেন তাকে পিতৃসুলভ নেতৃত্ব বলে। দেখো এই নেতৃত্বের নামের শুরুতে কি রয়েছে? পিতৃসুলভ। পিতৃ মানে কি? পিতৃ মানে আমরা বুঝি পিতা। পিতা আমাদের কি করেন? পিতা আমাদের স্নেহ করেন, মমতা করেন। তাহলে পিতৃসুলভ নেতৃত্বে মনে রাখবা পিতার মতো, পিতা যেমন সন্তানকে আদর করে, স্নেহ করে, একইভাবে এখানে নেতা তার কর্মীদের স্নেহের মাধ্যমে কাজটা আদায় করিয়ে নেন। এক্ষেত্রে নেতা কর্মীদের মনে শ্রদ্ধাবোধ জাগাতে চেষ্টা করেন। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত ও ইতিবাচক সংস্করণই হলো পিতৃসুলভ নেতৃত্ব। দেখো প্রথমে আমরা পড়েছি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে শাস্তি দেখিয়ে, ভয়ভীতি দেখিয়ে কাজটা আদায় করে নেওয়া হতো, কিন্তু পিতৃসুলভ নেতৃত্বে কি করা হয়? শাস্তি দেওয়া হয় না, ভয়ভীতি দেখিয়ে কাজটা আদায় করা হয় না, বরং স্নেহের মাধ্যমে নেতা কর্মীদেরকে স্নেহ করে কাজটা আদায় করে নেওয়া হয়। তাহলে এই যে পিতৃসুলভ নেতৃত্বে তোমরা এভাবে চিনবা, এই নেতা কর্মীদের স্নেহের মাধ্যমে শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলে কাজটা আদায় করে নেন। তাহলে এখানে কিওয়ার্ড হচ্ছে দেখো এই যে কর্তৃত্ব পরায়ণ, স্নেহার মতো, পিতার মতো সদয় ও কল্যাণকামী হয়ে কাজটা আদায় করে নেন। এটাই হচ্ছে আমাদের পিতৃসুলভ নেতৃত্ব। এই যে এখানে একটা লাইন রয়েছে যেটা গত বছরই আমাদের বোর্ড কোয়েশ্চেন এসেছিল, তোমরা যদি বোর্ড কোয়েশ্চেন দেখো সেখানে পাবা। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত সংস্করণ কোনটি? উন্নত সংস্করণ হচ্ছে আমাদের পিতৃসুলভ নেতৃত্ব, অর্থাৎ স্বৈরতান্ত্রিক নেতৃত্ব থেকে আরেকটু উন্নত, সেটা হচ্ছে আমাদের পিতৃসুলভ নেতৃত্ব। এরূপ নেতৃত্বেও কর্তৃত্ব ক্ষমতা নেতার হাতে কেন্দ্রীভূত থাকে। দেখো এখানে কিন্তু ক্ষমতা নেতার কাছে কেন্দ্রীভূত রয়েছে, কিন্তু নেতা ভয়ভীতি দেখিয়ে শাস্তি প্রদান করে নয়, স্নেহের মাধ্যমে কাজটা আদায় করে নেয়। এটাই হচ্ছে আমাদের পার্থক্য। এক্ষেত্রে নেতা তার কাজের জন্য কারো কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না, তবে কর্মীদের স্নেহ মমতা দিয়ে কাজ আদায়ের চেষ্টা করেন। এটাই হচ্ছে আমাদের পিতৃসুলভ নেতৃত্ব। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি পিতৃসুলভ নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো কি কি। নেতার কাছে অবশ্যই কেন্দ্রীভূত থাকবে ক্ষমতা, কিন্তু নেতা স্নেহের মাধ্যমে মনে শ্রদ্ধাবোধ জাগিয়ে সদয় হয়ে কর্মীদেরকে কাজটা আদায় করে নেবেন। এটাই হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো স্বৈরতান্ত্রিক আর পিতৃসুলভের পার্থক্যটা কোথায়। এক জায়গায় শাস্তি প্রদান করে ভয়ভীতি দেখিয়ে কাজ আদায় করা হয়, আরেক জায়গায় পিতার মতো স্নেহের মাধ্যমে স্নেহ করে মমতা দিয়ে কাজটা আদায় করে নেওয়া হয়। এটাই হচ্ছে আমাদের পার্থক্য। এরপর আমরা আলোচনা করব গণতান্ত্রিক নেতৃত্ব। দেখো গণতান্ত্রিক নেতৃত্বে যে নেতৃত্বে নেতা সব কর্তৃত্ব ও ক্ষমতা নিজের কাছে কেন্দ্রীভূত না রেখে, এই যে নিজের কাছে ক্ষমতা কেন্দ্রীভূত না রেখে সদস্য বা কর্মীদের সাথে আলাপ আলোচনা ও পরামর্শ করে কাজ পরিচালনা করেন তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। তাহলে গণতান্ত্রিক নেতৃত্বে বলা হচ্ছে নেতা নিজের কাছে ক্ষমতা কেন্দ্রীভূত রাখবে না, সদস্য বা কর্মীদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বা পরিকল্পনা গ্রহণ করবে। দেখো গণতান্ত্রিক নেতৃত্বে পরামর্শমূলক নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ। এই যে পরামর্শমূলক নির্দেশনা রয়েছে এটার গণতান্ত্রিক নেতৃত্ব প্রায় সেম। এটি মূলত স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত। দেখো যদি আমাদের বলা হয় এই যে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব কোনটি, স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব হচ্ছে আমাদের গণতান্ত্রিক নেতৃত্ব। আর স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত সংস্করণ কোনটি, স্বৈরতান্ত্রিক নেতৃত্বের উন্নত সংস্করণ হচ্ছে আমাদের পিতৃসুলভ নেতৃত্ব। ক্লিয়ার? একটা হচ্ছে উন্নত সংস্করণ আর একটা হচ্ছে বিপরীত নেতৃত্ব। এখন এটাকে কেন বিপরীত বলা হচ্ছে? দেখো গণতান্ত্রিক নেতৃত্বে ক্ষমতা নিজের কাছে রেখে দেয় না, ক্ষমতা সবার মাঝে কি করে দেওয়া হয়, সবার মাঝে বন্টন করে দেওয়া হয়, সবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, সবাই পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণ করতে পারে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে। এটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। আর স্বৈরতান্ত্রিকে কি করা হতো, নেতার কথাই সবার থেকে মেনে চলতে হবে, নেতা যেটা বলবে সেটাই হবে। কিন্তু এখানে নেতা সবার সাথে আলাপ আলোচনা করে
সবাইকে সবার মতামতকে গুরুত্ব দিয়ে কি করা হয়, আমাদের সিদ্ধান্তটা নেওয়া হয়। এটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক নেতৃত্ব। তাহলে গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো আরেকবার যাতে তোমাদের মনে থাকে সেজন্য আমি বারবার বলছি। গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে নেতা নিজের কাছে ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখবে না, সবার মাঝে বন্টন করে দিবে। দ্বিতীয়ত, নেতা সবার সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে, পরিকল্পনা তৈরি করবে। এক্ষেত্রে কর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারবে। এটাই হচ্ছে আমাদের গণতান্ত্রিক নেতৃত্ব। আর গণতান্ত্রিক নেতৃত্বকে বলা হয় স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব। ওকে, তাহলে আমরা এটাও ক্লিয়ার করলাম। তারপর আমরা আসি মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। মুক্ত বা লাগামহীন নেতৃত্বটা কি? দেখো এখানে আমাদের বলা হয়েছে মুক্ত, ফ্রি, লাগামহীন যার কোনো লাগাম নেই, অর্থাৎ নামের মধ্যে কিছু কিছু ক্লু রয়েছে। লাগামহীন নেতৃত্বে নেতা কর্মীদের উপর দায়িত্ব দিয়ে নিজে কর্মবিমুখ থাকেন। তিনি কর্মীদের প্রতি সুনির্দিষ্টভাবে আদেশ নির্দেশ দেন না বা কাজে হস্তক্ষেপ করেন না। এক্ষেত্রে কর্মীরা নিজেদের ইচ্ছে মতো কাজ করে থাকেন। তাহলে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব হচ্ছে নেতা একটা কাজ দিয়ে যাবে কর্মীদের, কাজটা হচ্ছে কি হচ্ছে না নেতা আর দেখবে না, নেতা নিজেই কাজ করে না। কর্মীদের একটা কাজ দিয়ে যাবে, সেই কাজটা কর্মীরা করলে করুক, না করলে না করুক, আর যদি কাজ না দেয় কর্মীরা নিজেদের ইচ্ছে মতো কাজ করবে, অর্থাৎ স্বাধীনভাবে। নেতা কোনো কিছু বলবে না, নেতা নিজেই কাজ করে না। এক্ষেত্রে তোমরা মনে করবে নেতা হচ্ছে ফাঁকিবাজ নেতা, অর্থাৎ যিনি নিজে কাজ করে না, কর্মীদের কাজ করতে বলেন না, কর্মীদের যেটা ইচ্ছে সেটা করে, যেরকম ইচ্ছে সেরকম কাজ করে, আর কর্মীরা কাজ না করলে নেতা এসে নিয়ন্ত্রণ করেন না। এটাই হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। যে নেতৃত্বে নেতা কর্মীদের উপর দায়িত্ব দিয়ে নিজে কর্মবিমুখ থাকেন, নিজে কাজ করেন না, কর্মীদের উপর দায়িত্ব দিয়ে নিজে কাজ করেন না। এক্ষেত্রে কর্মীরা দায়িত্বটা পালন করছে কিনা সেটাও দেখতে আসেন না, অর্থাৎ মুক্ত। কর্মীরা স্বাধীনভাবে কাজ করবে, কোনো লাগাম নেই। এটা হচ্ছে লাগামহীন নেতৃত্ব। এরূপ নেতৃত্বে নেতা শুধু লক্ষ্য নির্ধারণ করে দিয়ে নিজে দায়িত্ব এড়িয়ে চলেন। যেখানে নেতায় ফাঁকিবাজ সেখানে কর্মীরাও তো ফাঁকিবাজ হবে। তাহলে মুক্ত বা লাগামহীন হচ্ছে ফাঁকিবাজ নেতা মনে করবা। দায়িত্ব কর্তব্যগুলো বন্টন করে দিয়ে নেতা নিজে কর্মবিমুখ থাকেন, নিজে কাজ করেন না। এটাই হচ্ছে আমাদের মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। ক্লিয়ার? তাহলে দেখো আমরা ক্ষমতাকেন্দ্রিক নেতৃত্ব যে 4 ভাগে ভাগ করা হয়েছে, 4টা পড়লাম। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব পড়লাম, পিতৃসুলভ নেতৃত্ব পড়লাম, গণতান্ত্রিক নেতৃত্ব পড়লাম এবং মুক্ত বা লাগামহীন নেতৃত্ব পড়লাম। এই 4টা আমরা ক্লিয়ার করলাম। এরপর আমরা পড়ব আনুষ্ঠানিকতার ভিত্তিতে আনুষ্ঠানিক নেতৃত্ব, অনানুষ্ঠানিক নেতৃত্ব। এই যেগুলো যে আমরা পড়লাম এগুলো কিন্তু আমরা কিভাবে মনে রাখবো? অবশ্যই একটু শর্টকাটের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে মনে রাখতে হবে পরীক্ষার ক্ষেত্রে। আমি কিন্তু প্রত্যেকটার বৈশিষ্ট্য বলেছি, প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো আমরা যখন উদ্দীপকে পাবো তখন আমরা ইজিলি আনসার করতে পারবো। এখন আসো আনুষ্ঠানিকতা ভিত্তিক নেতৃত্ব। আনুষ্ঠানিকতার ভিত্তিক নেতৃত্ব হচ্ছে, দেখো একটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। প্রথমে আমরা পড়বো আনুষ্ঠানিক নেতৃত্ব কাকে বলে। আনুষ্ঠানিক নেতৃত্ব প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোগত পদমর্যাদা থেকে নিয়মতান্ত্রিকভাবে যে নেতৃত্ব দেওয়া হয় তাকে আনুষ্ঠানিক নেতৃত্ব বলে। তাহলে দেখো প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোগত পদমর্যাদা থেকে আমাদের প্রতিষ্ঠানে 3টা আমাদের স্তর রয়েছে। একটা হচ্ছে উচ্চ স্তরের কর্মী, মধ্য স্তরের কর্মী আর একটা হচ্ছে নিম্ন স্তরের কর্মী। তাহলে আনুষ্ঠানিক নেতৃত্ব হচ্ছে উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর, এই পদমর্যাদা নিয়ম অনুযায়ী সবার মাঝে কাজটা কি করে দেওয়া হবে? বন্টন করে দেওয়া হবে। তাহলে আমি যদি প্রতিষ্ঠানের কাঠামোগত পদমর্যাদা থেকে নিয়মতান্ত্রিকভাবে নেতৃত্ব দেওয়া হয়, অর্থাৎ প্রথমে উচ্চ স্তর একটা সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটা বাস্তবায়নের জন্য উচ্চ স্তর মধ্য স্তরকে কি দিবে? নির্দেশনা দিবে। মধ্য স্তর সেটা নিম্ন স্তরকে নির্দেশনা দিবে। এভাবে যদি আমি পদমর্যাদাটা মেনটেন করে নেতৃত্ব দিই সেটার নাম হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব, অর্থাৎ আমি সবকিছু মেনটেন করতেছি নিয়ম অনুযায়ী। অনানুষ্ঠানিক হচ্ছে কি? এর বিপরীত, সাংগঠনিক কাঠামোর বাইরে নির্দিষ্ট কোনো নিয়ম নীতি অনুসরণ না করে। এর আগে আমি নিয়ম নীতি অনুসরণ করেছি, এক্ষেত্রে আমি কোনো নিয়ম নীতি অনুসরণ করছি না। ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে যে নেতৃত্বের সৃষ্টি হয় তাকে অনানুষ্ঠানিক নেতৃত্ব বলে। অর্থাৎ সংগঠনের নিয়ম নীতি না মেনে ব্যক্তিগতভাবে যে নেতৃত্বের সৃষ্টি হয় সেটা হচ্ছে অনানুষ্ঠানিক। তোমরা সহজে মনে রাখবা, কিওয়ার্ড হচ্ছে আনুষ্ঠানিক হচ্ছে নিয়ম মেনে, প্রতিষ্ঠানের নিয়ম মেনে নেতৃত্ব দেয়, অনানুষ্ঠানিক হচ্ছে নিয়ম না মেনে নেতৃত্ব দেয়। এই দুইটা হচ্ছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক। ক্লিয়ার? এরপর রয়েছে দেখো আমাদের প্রেষণা ভিত্তিক নেতৃত্ব।
প্রেষণাভিত্তিক নেতৃত্বের আমাদের দুইটা ভাগ হচ্ছে, একটা হচ্ছে ইতিবাচক নেতৃত্ব পজিটিভ, আরেকটা হচ্ছে নেতিবাচক নেতৃত্ব নেগেটিভ। তাহলে ইতিবাচক নেতৃত্বটা কি আমরা সবাই জানি পজিটিভ, পজিটিভ সব কিছুই ভালো, ইতিবাচক নেতৃত্ব ভালো। নেতা যখন কর্মীদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে নেতৃত্ব দেন তাকে ইতিবাচক নেতৃত্ব বলে। এক্ষেত্রে কর্মীদের কাজের প্রশংসা করা হয়, কাজের স্বীকৃতি স্বরূপ তাদের আর্থিক বা অনার্থিক সুযোগ সুবিধা দেওয়া হয়। এরূপ নেতৃত্বে অধীনস্থ কর্মীদের মাঝে সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব ফেলে। ইতিবাচক নেতৃত্বটা হচ্ছে কর্মীদের দিকে আমি দেখব, কর্মীদের সুযোগ সুবিধার দিকে দেখব, কর্মীরা ভালো কাজ করলে আমি প্রশংসা করব এবং তাদেরকে পুরস্কৃত করব। কর্মীরা যথাযথ নির্দেশনা মানলে কর্মীদের আর্থিক অনার্থিক দিকটা আমরা দেখব। আর্থিক দিক মানে কি, তাদের যে স্যালারিটা রয়েছে স্যালারি বাড়িয়ে দেওয়া হবে, তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হবে। এটা হচ্ছে ইতিবাচক নেতৃত্ব, যেটা কর্মীদের জন্য ভালো, পজিটিভ। এরপর হচ্ছে আমাদের নেতিবাচক নেতৃত্ব, যেটা কর্মীদের জন্য ভালো নয়, নেগেটিভ। যেমন দেখো, এই ধরনের নেতৃত্ব ইতিবাচক নেতৃত্বের বিপরীত হয়ে থাকে। এতে নেতা অধীনস্থ কর্মীদের ভয়ভীতি দেখিয়ে এবং শাস্তি দেওয়ার মাধ্যমে জোর করে কাজ করিয়া থাকেন। অর্থাৎ স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে মিল পাচ্ছ কিনা? ইয়েস, স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সাথে মিল রয়েছে। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এবং এই যে নেতিবাচক নেতৃত্ব প্রায় একই। ওইখানে ভয়ভীতি দেখিয়ে কাজ করিয়ে নেওয়া হতো, এখানেও দেখো কর্মীদের ভয়ভীতি দেখিয়ে কাজ করিয়ে নেয়। সেই জন্য এটার নাম হচ্ছে নেতিবাচক নেতৃত্ব, নেগেটিভ, যেটা কর্মীদের জন্য ভালো নয়। কর্মীরা চাই তাদেরকে সসম্মানে হাসি মুখে ভালো আচরণ করে তাদের কাজটা আদায় করিয়ে নিক। তাহলে এই যে এটা হচ্ছে নেতিবাচক নেগেটিভ, এটা হচ্ছে ইতিবাচক পজিটিভ। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে আমাদের লাস্ট ওয়ান দেখো, দৃষ্টিভঙ্গি ভিত্তিক নেতৃত্ব। দৃষ্টিভঙ্গি ভিত্তিক নেতৃত্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কর্মকেন্দ্রিক, আরেকটা হচ্ছে কর্মীকেন্দ্রিক। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা পড়ব কর্মকেন্দ্রিক নেতৃত্ব। কর্মকেন্দ্রিক নেতৃত্বটা কি? কর্ম মানে কি? কর্ম মানে হচ্ছে কাজ। কর্ম মানে হচ্ছে কাজ। তাহলে এই দেখো, কর্মকেন্দ্রিক তার মানে কাজ কেন্দ্রিক নেতৃত্ব। যে নেতৃত্বে নেতা কর্মীর চেয়ে কাজকে বেশি প্রাধান্য দেন তাকে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে। তার মানে নেতা কি কাজকেই বেশি প্রাধান্য দেয়, নেতার কাছে কাজই সব। কর্মীকে দেখার নেতার কোনো বিষয় নেই। কর্মী অসুস্থ হোক, কর্মী এমনকি কর্মী যদি বিশেষ কোনো খারাপ অবস্থায় থাকে, নেতার কাছে সেটা দেখার সময় নেই, কারণ নেতা শুধু কাজকে প্রাধান্য দিবে। কাজ করতে পারলে থাকো, কাজ করতে না পারলে প্রতিষ্ঠান থেকে চলে যাও। এটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব, যেখানে কাজকে প্রাধান্য দিবে, মানুষকে নয়। এবং এরকম নেতৃত্ব কিন্তু কর্মীরা পছন্দ করে না, কারণ কর্মীরা চায় তাদের সুযোগ সুবিধা পেতে। এরপর রয়েছে দেখো আমাদের লাস্ট ওয়ান, কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। এই যে কর্মী, এখানে কাকে প্রাধান্য দিবে? যে নেতৃত্বের নেতা কাজের পাশাপাশি কর্মীদের মানসিক দিকটিও বিবেচনা করেন তাকে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব বলে। এই যে এটাই কর্মীরা পছন্দ করবে, কারণ কর্মীরা চায় তাদের দিকে নেতা একটু দেখুক, কাজের চেয়ে কর্মীদের প্রাধান্য দিক। কর্মীরা যদি ভালো থাকে কাজ এমনি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কর্মীকেন্দ্রিক নেতৃত্ব, যেখানে কর্মীকেই বেশি প্রাধান্য দেওয়া হয়, কাজকে নয়। আগে কর্মীর ভালো মন্দ, আর্থিক সুযোগ সুবিধা, তারপরে কাজ। এটাই হচ্ছে কর্মীকেন্দ্রিক। তাহলে সহজে মনে রাখবো, কর্মকেন্দ্রিক প্রাধান্য দেয় কাজকে, কর্মীকেন্দ্রিক প্রাধান্য দেয় কর্মীকে। কর্মীর সুযোগ সুবিধা আগে, কাজ পরে। ক্লিয়ার? আমরা দেখো প্রত্যেকটা প্রকারভেদ পড়ে ফেললাম। এই যে আমি যেখানে আলোচনা করলাম এই প্রকারভেদটা কিন্তু আমরা সম্পূর্ণ শেষ করলাম। আমি শেষবার একবার রিভাইজ দিচ্ছি, শর্টকাটগুলো আবার বলে দিচ্ছি, এবার মনোযোগ দাও সবাই। ক্ষমতা কেন্দ্রিক নেতৃত্ব, এখানে প্রথমে রয়েছে স্বৈরতান্ত্রিক। স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য কি ছিল? কর্মীকে ভয়ভীতি দেখিয়ে শাস্তি প্রদান করে কাজ আদায় করে নেন, এবং নেতা যেটা বলবে সেটাই। নেতার কথার উপরে কোনো কথা নেই, আর কারো কথা বলার সুযোগ নেই। এরপর পিতৃসুলভ নেতৃত্ব। পিতৃসুলভ, পিতৃ মানে কি? পিতা। তাহলে পিতা আমাদের সন্তানকে কি করে? আদর করে, স্নেহ করে। পিতৃসুলভ নেতৃত্ব আমাদের আদর করে, স্নেহ করে, মমতা দিয়ে কাজটা আদায় করে নেওয়া হয়। এটা হচ্ছে আমাদের পিতৃসুলভ নেতৃত্ব, যেখানে স্নেহের মাধ্যমে আদর করে, মমতা দিয়ে কাজটা আদায় করে নেওয়া হয়। এটাই হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। এরপর আসো গণতান্ত্রিক নেতৃত্ব, যেটাকে বলা হয় স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বিপরীত নেতৃত্ব। স্বৈরতান্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে কাজ করিয়ে নেওয়া হতো, কিন্তু গণতান্ত্রিকে সবার সাথে আলোচনা করে, সবার মতামতকে প্রাধান্য দিয়ে কাজটা করা হয়, এবং সবার মতামতকে সম্মান দেখানো হয়, সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হয়। এটাই হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, যেটা কর্মীরা
পছন্দ করে। এই যে এটা কর্মীরা পছন্দ করে, এটা কর্মীরা পছন্দ করে না, এটাও কর্মীরা পছন্দ করে। তারপর মুক্ত বা লাগামহীন নেতৃত্ব, আমি এটা মনে রাখার জন্য একটা শর্টকাট বলেছিলাম, এটা মনে রাখার জন্য বলেছিলাম মুক্ত বা লাগামহীন নেতৃত্ব হচ্ছে ফাঁকিবাজ নেতা। এটাকে বলা হয় ফাঁকিবাজ নেতা। অর্থাৎ নেতা নিজেও কাজ করে না, কর্মীদের কাজ দিয়ে নিজে কোথায় চলে যায়। অর্থাৎ কর্মীর উপর নির্ভর করে, কর্মীরা কাজ করলে করবে, না করলে নাই, নেতার এই নিয়ে চিন্তা নেই। নেতার কাজ হচ্ছে দায়িত্বটা দিয়ে চলে যাওয়া। নেতা নিজেও ফাঁকিবাজ এবং কর্মীরাও কি করে, ঠিক মতো কাজ করে না, ইচ্ছে মতো কাজ করে, যেরকম ইচ্ছে সেভাবে কাজ করে। এটা হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। এটা হচ্ছে এভাবে মনে রাখতে হবে উদ্দীপকে। এরপর আসো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকের কি বলেছিলাম আমি মনে রাখার জন্য। আনুষ্ঠানিক হচ্ছে প্রতিষ্ঠানের পদমর্যাদা থেকে, অর্থাৎ প্রতিষ্ঠানের সকল নিয়ম কারণ মেনে নেতৃত্ব পরিচালনা করবে। অনানুষ্ঠানিক হচ্ছে কোনো নিয়ম মানবে না, ব্যক্তিগত, যার যেরকম ইচ্ছা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কি করবে, পরিচালনা করবে প্রতিষ্ঠানটা। এটা হচ্ছে অনানুষ্ঠানিক। এরপর আসো প্রেষণাভিত্তিক নেতৃত্ব, ইতিবাচক, এটা হচ্ছে পজিটিভ, আর এটা হচ্ছে নেতিবাচক, নেগেটিভ। এটা কর্মীদের ভালো মন্দের দিকে দেখে, এটা কর্মীদের ভালো মন্দের দিকে দেখে না, এটা হচ্ছে নেগেটিভ, নেতিবাচক নেতৃত্ব। লাস্ট ওয়ান দেখো, একটা হচ্ছে কর্মকেন্দ্রিক, একটা হচ্ছে কর্মীকেন্দ্রিক। কর্মকেন্দ্রিক কাজকে প্রাধান্য দিবে এবং কর্মীকেন্দ্রিক কাকে প্রাধান্য দিবে, কর্মীকে প্রাধান্য দিবে। এখানে কর্মীরা কোনটা ভালোবাসে বলো, অর্থাৎ কর্মীদের জন্য কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতৃত্ব, সেটা হচ্ছে কর্মীকেন্দ্রিক, এটাই পছন্দ করে। এই হচ্ছে আমাদের পুরো এই অধ্যায়ের পুরো টপিক। এখান থেকে সিকিউ আসবে, এর বাইরে একটা সিকিউ আসবে না। এখন আসো, এটা তো আমরা শেষ করলাম, এখন আমরা সিকিউগুলো সলভ করব। এই যে আমাদের এই অধ্যায় সিকিউ হচ্ছে এগুলো, আমরা যে নেতৃত্বের প্রকারভেদ থেকে পড়েছি, এখন দেখবা প্রত্যেকটা জায়গা থেকে সিকিউগুলো এসে থাকে এবং আমরা কিভাবে আনসার করতে হবে আমি সেটাও সুন্দর করে বলে দিচ্ছি। প্রথমে আমরা দেখো 1 নাম্বার সিকিউটা সলভ করব। এখানে আমাদের ক নাম্বারে বলা হয়েছে নেতৃত্ব কি। এগুলো হচ্ছে ক আর ক হচ্ছে জ্ঞানমূলক। এই জ্ঞানমূলকগুলো তোমার কোত্থেকে পড়তে হবে, বইয়ের অধ্যায় শেষে যে প্রশ্নগুলো রয়েছে প্লাস তোমার কাছে যে টেস্ট পেপারগুলো রয়েছে এগুলো সেখান থেকে পড়তে হবে। জ্ঞানমূলকগুলো পড়ার দায়িত্ব তোমাদের, কারণ এগুলো আলটিমেটলি একটু মনে রাখতে হয়, মেমোরাইজ করতে হবে, একটু মুখস্থ রাখতে হবে। এই যে ক আর কগুলো, নির্দেশনাকে নিম্নগামী প্রক্রিয়া বলা হয় কেন, ব্যাখ্যা করো। এগুলো তোমাদের ব্যাখ্যা করে এবং জ্ঞানমূলকগুলো একটু মুখস্থ করে রাখতে হবে। কিন্তু আমরা সলভ করবো কি, গ নাম্বারটা। এই যে গ নাম্বারে কি বলা হয়েছে, গ নাম্বারে বলা হয়েছে ডিএসআরএম রড ইন্ডাস্ট্রিজ এ কোন ধরনের নির্দেশনা বিদ্যমান, কোন ধরনের নির্দেশনা বিদ্যমান রয়েছে। তাহলে আমাদের দেখতে হবে আগে উদ্দীপকটা পরে কোন ধরনের নির্দেশনা, আমরা কি কি বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, তারপর আমরা আইডেন্টিফাই করতে পারবো। আকরাম চৌধুরী ডিএসআরএম রড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক, শ্রমিক কর্মীদের মতামতের গুরুত্ব দিয়ে তিনি সব কাজ পরিচালনা করেন। এই যে দেখো আমরা কিন্তু হিন্ট পাচ্ছি, শ্রমিক কর্মীদের মতামতের গুরুত্ব দিয়ে তিনি সব কাজ পরিচালনা করেন। কর্মীদের অভাব অভিযোগ শুনে তিনি তার সমাধানের চেষ্টা করেন। নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত নিতে মতামত দেওয়ার সুযোগ পেয়ে কর্মীরাও কর্তৃপক্ষের প্রতি সন্তুষ্ট। তাহলে দেখো একটা নির্দেশনার প্রতি এগুলো মিলে যাচ্ছে, সবগুলোই টপিক। সম্প্রতি কর্মী ব্যবস্থাপনা পণ্যের মানের কারণে প্রতিষ্ঠানটি সনদ লাভ করে, তবে প্রতিযোগী প্রতিষ্ঠানের ইন্ধনে কিছু শ্রমিক উক্ত প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায়। আচ্ছা, উক্ত প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায়, এটা আমাদের পরের বিষয়। আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন ধরনের নির্দেশনা বিদ্যমান, নির্দেশনাটা আইডেন্টিফাই করতে হবে। এটা তো আমরা এখান থেকে আইডেন্টিফাই করেছি, এই লাইন থেকে পড়লে বোঝা যাবে। দেখো, শ্রমিক কর্মীদের মতামতের গুরুত্ব দিয়ে তিনি সব কাজ পরিচালনা করেন। কর্মীদের অভাব অভিযোগ শুনে তিনি সমাধানের চেষ্টা করেন। তাহলে এটা কোন ধরনের নির্দেশনা, এটা হচ্ছে আমাদের পরামর্শমূলক নির্দেশনা। পরামর্শমূলক নির্দেশনা। কেন পরামর্শমূলক নির্দেশনা বলছি, কারণ আমরা যে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম সেই বৈশিষ্ট্যের সাথে বৈশিষ্ট্যগুলো মিল রয়েছে। যে নির্দেশনায় নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করে পরিকল্পনা গ্রহণ করেন, সিদ্ধান্ত নেন এবং কর্মীদের গুরুত্ব দিয়ে তাদের সাথে সকল সমস্যা সমাধানের চেষ্টা করেন, সেটা হচ্ছে পরামর্শমূলক নির্দেশনা। এই জন্য আমাদের গ নাম্বার আনসার হচ্ছে পরামর্শমূলক নির্দেশনা। আমরা তাহলে যেগুলো পড়েছিলাম সে বৈশিষ্ট্যগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এরপর আসো গ নাম্বারে, উদ্দীপকে প্রতিষ্ঠানটির বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কোন ধরনের নেতৃত্ব বেশি কার্যকর বলে তুমি মনে করো। আচ্ছা, এখন আমাকে আইডেন্টিফাই করতে হবে নেতৃত্ব। এর আগে আমাকে বলেছিল নির্দেশনা, এখন আমাকে নেতৃত্বটা আইডেন্টিফাই করতে হবে।
সম্প্রতি কর্মী ব্যবস্থাপনা ও পণ্যের মানের কারণে প্রতিষ্ঠানটি সনদ লাভ করে, তবে প্রতিযোগী প্রতিষ্ঠানের ইন্ধনে কিছু শ্রমিক উক্ত প্রতিষ্ঠান ছেড়ে, অর্থাৎ তাদের সাথে যে প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা করছে তারা কিছু না কিছু ষড়যন্ত্র করেছে, যার কারণে কিছু শ্রমিক উক্ত প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায়। এবার আমাকে বলো, উদ্দীপক প্রতিষ্ঠানটির বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কোন ধরনের নেতৃত্ব কার্যকর বলে তুমি মনে করো? তাহলে এটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি উত্তরটা বলে দিব। এরপর দেখো 2 নম্বরের গটা খেয়াল করো, এম এ কোন ধরনের নেতৃত্ব দেওয়া হয়েছে? আবার আমাকে প্রশ্ন করেছে নেতৃত্ব থেকে, তাহলে আমরা যেটা পড়েছি নেতৃত্বের প্রকারভেদ থেকে, সেখান থেকে বারবার প্রশ্ন আসছে ঘুরে ফিরে। এটা আমাদের আনসার করার জন্য আমাদের অবশ্যই উদ্দীপকটা পড়তে হবে। এম একটি ওষুধ কোম্পানি, প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্য দেশে ও বিদেশে বাজারজাত করে থাকে। এই প্রতিষ্ঠানে 10,000 জন কর্মী কাজ করে। প্রতিষ্ঠানের নির্বাহীরা কর্মীদের কাজের চাপে রাখতে চায়। এই যে দেখো, এখান থেকে শুরু হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো পাওয়া। কর্মীদের কাজের চাপে রাখতে চায়, তাছাড়া তারা অলস হয়ে পড়ে এবং তারা সর্বদা কাজে ফাঁকি দিতে চায়। দেখো, তারা কাজে ফাঁকি দিতে চায়, তাই নির্বাহীরা প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করেন, কিন্তু এই পরিস্থিতিতে কর্মীদের উৎপাদনশীলতা ক্রমাগত কমে যাচ্ছে। এখানে কোন ধরনের নেতৃত্ব দেওয়া হয়েছে? তোমার সামনে হিন্টগুলো রয়েছে, দেখো, কর্মীদের কাজের চাপে রাখতে চায় এবং তারা কাজে ফাঁকি দিতে চায়, তাই শাস্তির ব্যবস্থা করেন। এটা হচ্ছে আমাদের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। এখানে আমাদের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, কোন ধরনের নেতৃত্ব দেওয়া হয়েছে? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দেওয়া হয়েছে। কারণ স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে কি? স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে কর্মীদের শাস্তি প্রদানের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে কাজটা আদায় করে নেওয়া হয়। এখানে দেখো, এই যে শাস্তির ব্যবস্থা করেন এবং কর্মীদের কাজ চাপে রাখতে চান, কাজের চাপে। কর্মীদের স্বাধীনতা নেই, বস যেটা বলবে সেটাই করতে হবে। তাহলে এটা আমরা দেখেই বুঝে যাচ্ছে এটা হচ্ছে কি? স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। ক্লিয়ার? এরপর আসো গ নাম্বারে, এম এর কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে কোন পদ্ধতির নেতৃত্ব উত্তম? এই নেতৃত্বটা বর্তমানে এখানে রয়েছে। এখন আমাকে এম এর কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে কোন পদ্ধতির নেতৃত্ব উত্তম? আচ্ছা, বর্তমানে এই প্রতিষ্ঠানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব রয়েছে, যার কারণে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। তাহলে আমাদের কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে কোন পদ্ধতির নেতৃত্ব উত্তম হবে? এই যে কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে আমাদের গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, কেন গণতান্ত্রিক নেতৃত্ব উত্তম হবে? কারণ কর্মীরা গণতান্ত্রিক নেতৃত্ব পছন্দ করে। গণতান্ত্রিক নেতৃত্বে কর্মীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়, কর্মীদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়, কর্মীদের সুযোগ সুবিধা দেখা হয়। তাই কর্মীরা যদি খুশি থাকে তাহলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা এমনি বৃদ্ধি পাবে। কর্মী খুশি থাকলে কাজটা এমনি হয়ে যায়। অর্থাৎ আর যদি কর্মীরা অসন্তুষ্ট থাকে তাহলে কর্মীরা কাজ করতে চায় না, যার কারণে উৎপাদনশীলতা কমে যায়। আর কর্মীরা যদি খুশি থাকে, কর্মীরা কাজ করে এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এই যে, তাহলে গণতান্ত্রিক নেতৃত্ব কর্মীরা পছন্দ করে, কারণ গণতান্ত্রিক নেতৃত্বে কি করা হয়? কর্মীদের কথা বলার সুযোগ দেওয়া হয়, তাদের স্বাধীনতা দেওয়া হয়, তাদের সুযোগ সুবিধা দেখা হয়, যার কারণে কর্মীরা খুশি থাকে, সন্তুষ্ট থাকে এবং কর্মীরা তাদের চেষ্টা করেন যাতে কাজটা সর্বোচ্চ হয়। এই কারণে এম এর কর্মীদের উৎপাদনশীলতা বাড়াতে গণতান্ত্রিক পদ্ধতির নেতৃত্ব উত্তম। এটা হচ্ছে আমাদের এই সৃজনশীলের আনসার। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বরে আসো। 3 নম্বরে আমাদের দেখো, গ নাম্বার আবার প্রশ্ন শেষে সে একই জায়গা থেকে, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটিতে জনাব সাব্বির কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন? এখন এখানে জনাব সাব্বির কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেছেন সেটা আইডেন্টিফাই করতে হবে। দেখো, জনাব সাব্বির এবিসি সিমেন্ট ইন্ডাস্ট্রিজের উৎপাদন ব্যবস্থাপক। কর্মীদের কাজ তিনি সময় ও মান অনুযায়ী নির্দিষ্ট করে দেন এবং এর ভিত্তিতে কাজ হচ্ছে কিনা তা তদারকি করেন। তবে তিনি কর্মীদের কাছ থেকে বেশি কাজ আদায়কেই গুরুত্বপূর্ণ মনে করেন। দেখো, এই যে এই লাইনগুলো যে পড়ছি, এগুলো হচ্ছে আমাকে হিন্ট দিচ্ছে কোন নেতৃত্বের দিকে যাচ্ছে। তিনি কর্মীদের কাছ থেকে বেশি কাজ আদায়কেই গুরুত্বপূর্ণ মনে করেন। এখানে দেখো, কাজকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি কর্মীদের কোনো সুযোগ সুবিধাও দেন না। জনাব সাব্বির কর্মীদের চাইতে প্রতিষ্ঠানের উৎপাদনকে প্রাধান্য দেন। কর্মীরা এই অবস্থার সমাধান চায়। উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটিতে জনাব সাব্বির কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেন? তাহলে দেখো, আমরা জানি যে নেতৃত্বে কাজকেই বেশি প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। সেটা কি?
কর্মকেন্দ্রিক নেতৃত্ব। আমরা যখন কর্মকেন্দ্রিক নেতৃত্ব পড়েছিলাম সেখানে আমরা বলেছিলাম কর্মকেন্দ্রিক নেতৃত্বে কাজকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই যে দেখো, তিনি কাজ আদায়কে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, অর্থাৎ কাজকেই বেশি প্রাধান্য দেন, সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব। তাহলে আমাদের গ নম্বরের আনসার কি? উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটিতে জনাব সাব্বির কর্মকেন্দ্রিক নেতৃত্ব অনুসরণ করেছেন এবং সেটা তোমরা ব্যাখ্যা করবা। এরপর আসো গ নম্বরে, বর্তমান পরিস্থিতির সমাধানের জন্য কোন ধরনের নেতৃত্ব উপযোগী বলে তুমি মনে করো? তাহলে বর্তমান পরিস্থিতি, বর্তমানে তার প্রতিষ্ঠানে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বিদ্যমান রয়েছে, কিন্তু কর্মীরা এই অবস্থার সমাধান চায়, কর্মীরা এই নেতৃত্ব চায় না, কর্মীরা অন্য নেতৃত্ব চায়। এখন আমাকে বলছে এই পরিস্থিতি মোকাবেলার জন্য কোন ধরনের নেতৃত্ব উপযোগী? আমরা আরেকটা নেতৃত্ব পড়েছিলাম, সেটা হচ্ছে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। এই যে সেটা হচ্ছে কর্মীকেন্দ্রিক নেতৃত্ব। তাহলে এই পরিস্থিতি সমাধানের জন্য কর্মীকেন্দ্রিক নেতৃত্ব উপযোগী বলে আমি মনে করি, কারণ কর্মীকেন্দ্রিক নেতৃত্বে কাজকে প্রাধান্য দেওয়া হয় না, কর্মীদের প্রাধান্য দেওয়া হয়, আর কর্মীরা সেটাই চায়। কাজকে প্রাধান্য না দিয়ে যদি আমরা কর্মীকে প্রাধান্য দিই, কর্মীরা সন্তুষ্ট থাকে, কর্মীরা সন্তুষ্ট থাকলে তারা উৎফুল্ল হয়ে প্রতিষ্ঠানের কাজগুলো করে। তাহলে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের কি করতে হবে? কর্মকেন্দ্রিক নেতৃত্ব উপযোগী বলে মনে করি। আর বর্তমানে প্রতিষ্ঠানটিতে রয়েছে কি? কর্মকেন্দ্রিক নেতৃত্ব চলমান রয়েছে, কিন্তু কর্মীরা যেহেতু এর সমাধান চায়, এখন আমাদের উচিত কর্মীকেন্দ্রিক নেতৃত্ব কি এই প্রতিষ্ঠানের জন্য কর্মীকেন্দ্রিক নেতৃত্বটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ঘ নম্বরের আনসার। ওকে, এর পরবর্তী সিকিউতে আসো। আচ্ছা, আমরা এর পরবর্তী এই সিকিউটা একটু দেখি। 5 নাম্বারটা আমরা সলভ করি। দেখো, 5 নাম্বারে আমার গতে বলা হয়েছে মিস্টার আদিত্যের নেতৃত্বের ধরন কোনটি, অর্থাৎ কোন ধরনের নেতৃত্ব আমাকে বলা হয়েছে মিস্টার আদিত্যের। মিস্টার আদিত্য সুরমা প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি প্রতিষ্ঠানের কর্মীদের অত্যন্ত ভালোবাসেন। এতে কর্মীরা অবাধ স্বাধীনতা পেয়ে এমন বিশৃঙ্খলা তৈরি করেছে যা নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয়। তাহলে দেখো, এই যে জনাব মিস্টার আদিত্য, আমরা আদিত্যর কাহিনীটা এতটুকু পর্যন্ত পড়লাম। তাহলে মিস্টার আদিত্য তার কর্মীদের খুব ভালোবাসেন, এতে কর্মীরা অবাধ স্বাধীনতা পেয়েছে, কর্মীরা বিশৃঙ্খল কাজ করতেছে, প্রতিষ্ঠানে কাজ না করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যেটা ইচ্ছে সেটা করতেছে, কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করতেছে। এখন আমাকে বলা হচ্ছে এটা কোন ধরনের নেতৃত্ব? আমরা পড়েছিলাম কিনা মনে আছে কিনা দেখো, মুক্ত বা লাগামহীন নেতৃত্ব, মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। এই যে আমরা এই লাইনটা পড়লাম, এই লাইনটা পরে তোমার থেকে মাথায় চলে আসতে হবে এটা কোন ধরনের নেতৃত্ব। দেখো, আমি এই লাইনটা পড়েছি, আমার মাথায় চলে আসছে এটা হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। কারণ মুক্ত বা লাগামহীন নেতৃত্বে কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করে, কর্মীদের উপর সকল দায়িত্ব দিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে কর্মীরা কাজ করলে করে, কাজ না করলে করে না, তাদের যা ইচ্ছা তাই করে, স্বাধীনভাবে কাজ করে। এখানে দেখো কর্মীরা বিশৃঙ্খল হয়ে গিয়েছে, যা নিয়ন্ত্রণ করা তার পক্ষে সম্ভব নয় এবং অবাধ স্বাধীনতা ভোগ করে। তাহলে আমরা বুঝে গিয়েছি এটা কোন ধরনের নেতৃত্ব, এটা হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে গ নাম্বারের আনসার, মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। দেখো, আমরা খুব সহজেই, আমার 20 থেকে 30 সেকেন্ডও লাগছে না, শুধু উদ্দীপকটা পড়ছি, সাথে সাথে আমরা আইডেন্টিফাই করতে পারছি এটা কোন ধরনের নেতৃত্ব। এরপর আসলে গ নম্বরে কি বলা হয়েছে দেখো, ঘ নম্বরে বলা হয়েছে তুমি কি মনে করো মিস্টার ইমনের নেতৃত্বের ধরন বাংলাদেশের প্রেক্ষাপটে যথার্থ? আচ্ছা, আমরা তো এখন মিস্টার আদিত্য পড়েছি, এখন পড়ব মিস্টার ইমন। অন্যদিকে তার বন্ধু মিস্টার ইমন পদ্মা প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি কর্মীদের স্নেহ করেন ও এর বিপরীতে কর্মীরা তাকে শ্রদ্ধা করে। কর্মীদের সমস্যা তিনি গুরুত্ব দিয়ে সমাধান করেন, ফলে কর্মীরা মিস্টার কনকের যে কোনো আদেশ মেনে চলে। আচ্ছা, তাহলে তিনি কর্মীদের স্নেহ করেন এবং বিপরীতে কর্মীরাও তাকে শ্রদ্ধা করে। তাহলে এই দুইটা কিওয়ার্ড আমরা কোথায় পেয়েছিলাম বলো? শ্রদ্ধা, স্নেহ, মমতা, এগুলো আমরা পেয়েছিলাম কোন ধরনের নেতৃত্বে? এগুলো আমরা পেয়েছিলাম পিতৃসুলভ নেতৃত্বে, পিতৃসুলভ নেতৃত্বে পেয়েছিলাম এগুলো আমরা। ক্লিয়ার? মনে আছে? যে নেতৃত্বে নেতা কর্মীদের স্নেহের মাধ্যমে, মমতার মাধ্যমে শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে, কাজটা আদায় করে নেন,
সেটাই হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। তাহলে দেখো এক্ষেত্রে মিস্টার ইমন কি করছে, তার কর্মীদের স্নেহের মাধ্যমে এবং কর্মীরাও তাকে শ্রদ্ধা করে। তাহলে আমরা জানি পিতৃসুলভ নেতৃত্বের কিওয়ার্ড হচ্ছে এগুলাই, কর্মীদের স্নেহের মাধ্যমে, মমতার মাধ্যমে শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলে কি করে কাজটা আদায় করে না, এটা হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। তাহলে যে তুমি কি মনে করো মিস্টার ইমনের নেতৃত্ব ধরুন বাংলাদেশের প্রেক্ষাপটে যথার্থ? এখানে তুমি যুক্তি দিবে এবং তোমার মতামতটা দিবে। আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ধরনের নেতৃত্ব। তাহলে আমরা আইডেন্টিফাই করলাম মিস্টার ইমনেরটা হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব এবং মিস্টার আদিত্যটা হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। এখন তুমি এখানে যুক্তি দিবে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে যথার্থ কিনা এবং তুমি তোমার নিজের মতামত দিয়ে যুক্তিটা দিবা। ক্লিয়ার? তাহলে এখানে তুমি লিখতে পারো বাংলাদেশের প্রেক্ষাপটে ইমনের নেতৃত্বে যথার্থ বলে আমি মনে করি, কারণ কর্মীদের স্নেহের মাধ্যমে, মমতার মাধ্যমে কাজ আদায়টা করে নিলে কর্মীরাও খুশি থাকে, একে প্রতিষ্ঠানের কাজটা আদায় হয়ে যায়। এভাবে তোমরা ব্যাখ্যা করে লিখতে পারো। এরপর আমাদের পরবর্তী প্রশ্ন একটু পরে আমাদের 6 নম্বর সৃজনশীল। দেখো আমাদের খুব সহজেই সৃজনশীলগুলো আমরা সলভ করতে পারছি, অর্থাৎ উদ্দীপকটা পরে আমাদের মাথায় চলে আসছে এটা কোন ধরনের নেতৃত্ব, কারণ আমরা বৈশিষ্ট্যগুলো ভালোভাবে পড়েছি, শর্টকাট হতে পড়েছি কোন লাইনটা আসলে কোন বৈশিষ্ট্যটা হবে আমাদের। ক্লিয়ার? আচ্ছা, গ নম্বরে দেখো 6 নম্বরের সিকিউর গ, উদ্দীপকের আলোকে জনাব কালামের নেতৃত্বের ধরন ব্যাখ্যা করো। জনাব কালামের, তাহলে এই জনাব কালামের নেতৃত্ব কোনটা সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। অবনী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব কামাল অধস্তন কর্মীদের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন। তিনি মনে করেন অধস্তনরা ব্যক্তিগত অসুবিধা ব্যতি রেখে কাজে ফাঁকি দেয় না। সিদ্ধান্ত গ্রহণে তারা অংশগ্রহণের সুযোগ পেলে কাজের প্রতি তাদের অঙ্গীকার বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানের স্বার্থে যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে তিনি পিছপা হন না। আবেগের বশবর্তী হয়ে তিনি কোনো কাজ করেন না। যে কোনো সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রাপ্তির চেয়ে দীর্ঘমেয়াদী প্রাপ্তিকে বেশি গুরুত্ব দেন। তাহলে উনি কি করে দেখেন, তিনি অধস্তন কর্মীদের সম্পর্কে ইতিবাচক পজিটিভ ধারণা পোষণ করেন। তিনি মনে করেন অধস্তনরা ব্যক্তিগত অসুবিধা ব্যতি রেখে কাজে ফাঁকি দেয় না, অর্থাৎ কোনো অসুবিধা ছাড়া কর্মীরা কাজে ফাঁকি দেয় না, পজিটিভ একটা চিন্তা করেন উনি। সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ পেলে কাজের প্রতি তাদের অঙ্গীকার বৃদ্ধি পায়। এবং এই যে তিনি কিন্তু সবকিছু পজিটিভ, কর্মীদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দিচ্ছেন। ক্লিয়ার? তাহলে কালামকে অনেকেই ব্যক্তিগতভাবে বেশ পছন্দ করে। ওনার এখানে কোন ধরনের নেতৃত্ব? এটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। দেখো আমরা এখানে কিওয়ার্ড অলরেডি পেয়ে গিয়েছি গণতান্ত্রিক নেতৃত্বের। তিনি অধস্তনরা ব্যক্তিগত অসুবিধা ব্যতি রেখে কাজে ফাঁকি দেন না, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ পেলে তারা আরো ভালো করে কাজ করবে। তাহলে গণতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে কি, কর্মীদের অংশগ্রহণের সুযোগ দিবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, পরিকল্পনা তৈরির ক্ষেত্রে, এবং তাদের সুযোগ সুবিধার কথাটা দেখা হবে, সেটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। তাহলে এগুলো আমরা এখানে মিল পাচ্ছি, সেজন্য এটা হবে কি গণতান্ত্রিক নেতৃত্ব। এরপর বলা হয়েছে আদর্শ নেতার গুণাবলীর আলোকে জনাব কালামের নেতৃত্বের মূল্যায়ন করো। আদর্শ নেতা, একজন আদর্শ নেতা হওয়ার জন্য জনাব কালামের ভিতর যে গুণগুলো আছে সেগুলো কি যথার্থ কিনা সেটা তোমাকে মূল্যায়ন করতে হবে। ক্লিয়ার? তাহলে আদর্শ নেতার কতগুলো গুণাবলী রয়েছে এই অধ্যায়ে, তোমরা সেখান থেকে একটু দেখে নিলে পারবা। ক্লিয়ার? তাহলে দেখো এই অধ্যায়ে আমরা প্রথমেই কোন জায়গা থেকে সৃজনশীল সবচেয়ে বেশি আছে সেটা আইডেন্টিফাই করলাম, সেটা হচ্ছে নেতৃত্বের প্রকারভেদ থেকে, এবং আমরা কি করলাম সৃজনশীলগুলো সলভ করলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এভাবে যদি তুমি ব্যবস্থাপনাটা পড়ো তাহলে তোমার ব্যবস্থাপনা A+ পাওয়া থেকে কেউ তোমাকে ঠেকাতে পারবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। যেহেতু তোমাদের আর পরীক্ষার বেশি দিন সময় নেই, তাই তোমরা চেষ্টা করবা তোমাদের সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায় এভাবে টপিকগুলো ধরে ধরে সিকিউগুলো সলভ করার চেষ্টা করবে। তোমাদের নির্দিষ্ট সময়ের ভিতর 7টা সৃজনশীল অবশ্যই আনসার করে পরীক্ষার হল থেকে বের হতে হবে। মনে রাখবা ব্যবস্থাপনায় A+ মিস হলে কিন্তু আলটিমেটলি তোমার A+টাই মিস হয়ে যাবে। গ্রুপ সাবজেক্টে কোনোভাবে A+ মিস করা যাবে না, হোক সেটা হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স বা ব্যবস্থাপনা। ক্লিয়ার? আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। এই ক্লাসের কমেন্টে বন্ধুদের যদি তোমরা মেনশন করে দাও তাহলে তোমাদের এই ক্লাসের PDF টা দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।